বল কি মন্ত্রী, গোপালের এতটা বার বেড়েছে? আর বলবো কি নবাব বাহাদুর, আমাদের মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে গোপালের দিমাগ এতটাই বেড়েছে যে সে এখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিয়েছে। আর ওর যত আক্রোশ আমার ওপর। কেন? এটা কি করে বলবো, আমি কিন্তু ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। মহারাজের কাছে আমার নামে অকথা কুকথা লাগিয়ে লাগিয়ে এমন অবস্থা করে ছেড়েছে যে মহারাজের চোখে আমি এখন খুব খারাপ হয়ে গেছি। বটে। গোপালের কথায় নেচে মহারাজ এখন যখন তখন সকলের সামনেই আমাকে অপমান করেন, নানান শাস্তির কথা ঘোষণা করে বসেন। এ তো রীতিমতো অবিচার। অবিচার বলে অবিচার, তাই তো সঠিক বিচার পেতে আপনার কাছে ছুটে এসেছি নবাব বাহাদুর। আপনি এর একটা বিচার করুন। কি বিচার চাও তুমি? গোপালকে কারাগারে ভরে দেবো? না না, প্রথম চোটেই অতটা কড়া শাস্তি না দিলেও চলবে। ধরুন যদি সকলের সামনে 100 ঘা চাবুক খাওয়ানো যায়, তাহলে মনে হয় ওর দিমাগ একটু কমবে। ঠিক আছে, আমি নিজে একবার কৃষ্ণনগরে যাব, তারপর কি করা যায় সেটা ঠিক করব। নবাব বাহাদুরের অনেক মেহেরবানি। আমি তাহলে এখন আসি জনাব। হ্যাঁ, এসো। আর একটা অনুরোধ, আমি যে আপনার কাছে এসেছিলাম সেটা যেন মহারাজ জানতে না পারে। কাক পক্ষীতেও জানবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কি ব্যাপার বলো তো গোপাল, দুদিন ধরে মন্ত্রীর কোনো দেখা নেই। সেটাই তো ভাবছি, না বলে কয়ে পুরো 2 দিন রাজসভায় গড় হাজির, এমন তো বড় একটা করে না। কালও যদি রাজসভায় না আসে তাহলে ওর বাড়িতে একটা খবর নিও। খবর নেবার কোনো প্রয়োজন নেই মহারাজ, আমি এসে গেছি। আমি এসে গেছি মহারাজ, কথাটা বলে আমায় কৃতার্থ করেছো। তা এই দুদিন কোথায় ঘাপটি মেরেছিলে? হ্যাঁ, এই যে এখন হাজার প্রশ্ন শুরু হবে, তবে যত প্রশ্নই করুক না কেন কিছুতেই মুর্শিদাবাদের কথা বলা যাবে না। ঘাপটি মেরে কেন থাকবো মহারাজ, আমি তো হালি শহরে গিয়েছিলাম। হঠাৎ হালি শহরে কেন? ওই যে হালি শহরের যে কালী মন্দির আছে না, ওর পাশের শিব মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। আর সেটা বলে যেতে কি হয়েছিল? আসলে মহারাজ ব্যাপারটা হলো কি, ওই ভোর রাতে বাবাকে স্বপ্নে দেখেই বেরিয়ে পড়লাম যে। ওরে বাবা, কোথায় যাব রে? বাবা আপনাকে স্বপ্ন দিলেন? সত্যি কি ভাগ্যবান লোক আপনি। এই গোপাল, গোপাল এরকম ঠেস দিয়ে কথা বলছো কেন বলো তো? হ্যাঁ, বাবা আমাকে স্বপ্ন দিলেন এই কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আরে বিশ্বাস হবে না কেন? বাবার কথা কি অবিশ্বাস করা যায়? তা স্বপ্নে বাবা আপনাকে কি বললেন? বাবা বাবা আবার কি বলবে? বাবা কি সব সময় মুখে সব কথা বলেন নাকি? ওটা ভক্তি দিয়ে বুঝে নিতে হয়। ভক্তি দিয়ে আপনি বুঝে গেলেন যে বাবার মাথা গরম হয়েছে, তাই জল ঢালতে যেতে হবে। এই দেখো গোপাল, উঠতে বসতে যদি এভাবে আমার সব কথার মানে যাচাই করতে বসো, তাহলে তোমার সামনে কোনো কথাই আর বলা যাবে না দেখছি। মন্ত্রী চট কেন? গোপাল তোমার সঙ্গে একটু ওই মস্করা করছিল আর কি। না মহারাজ, এটাকে মস্করা বলে না। তা এটাকে তাহলে কি বলে? এটাকে বলে বেয়াদপি। ভুলে যেও না আমি এ রাজ্যের মন্ত্রী, পদমর্যাদায় আমি তোমার থেকে অনেক বড়। ঠিক আছে বাবা, মানছি আমার ঘাট হয়েছে। তা এবারে একটা কাজের কথা বলুন তো, আমার বউয়ের সাথে কি আপনার দেখা হয়েছে? তোমার বউ? তোমার বউয়ের সাথে আমার দেখা হবে কেন? না, দেখা হবে নাই বা কেন? আমার বউও তো হালি শহরের শিব মন্দিরে জল ঢালতে গেছে। না, সে অবশ্য কোনো ওই স্বপ্ন টপ্ন পাইনি। এই রে, হালি শহর বলে ফেসে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দূর থেকে একবার যেন তোমার বউকে দেখলাম বলে মনে হয়েছিল। বাহ 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 বাহ, তাহলে নিশ্চয়ই আজকালই ফিরে আসবে। মহারাজ, আমি তাহলে এখন আসি। পথের ধকলে আমি এখন খুব ক্লান্ত, পরে এসে না হয় আপনার সঙ্গে দেখা করব। হ্যাঁ, তাই এসো।
তা গোপাল, বৌমা যে হালি শহর গিয়েছিল সে কথা তো আমায় জানাওনি। কি করে জানাবো মহারাজ? হালি শহর তো দূরের কথা, গত দুদিনে সে ঘর ছেড়ে তো কোথাও নড়েনি। তাহলে এইমাত্র যে বললে হালি শহর গিয়েছিল। আরে মহারাজ, ওটা তো মন্ত্রীর কথার সত্যি মিথ্যে যাচাই করার জন্যে। একটু আগে বুঝতে না পারলেও এখন বিলক্ষণ বুঝতে পেরেছি ও হালি শহরে পা দেয়নি, তোমার কথার জালে ও ধরা পড়ে গেছে। কিন্তু হালি শহর না গেলে এই দুদিনও কোথায় গিয়েছিল বলতো? সেটাই তো চিন্তার মহারাজ। নিশ্চয়ই এমন কোথাও গিয়েছিল যার কথা ও আপনার কাছে গোপন রাখতে চায়। মন্ত্রীর চাল চলনও আমার কেমন গোলমেলে ঠেকছে। আচ্ছা, ও আবার মনে মনে কোনো প্যাঁচ করছে না তো? এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই মহারাজ। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ও যদি প্যাঁচ কষে তাহলে উল্টো প্যাঁচে ওর সব প্যাঁচ আমি কেটে দেব। বলো কি, মুর্শিদাবাদের নবাব তোমার সাথে দেখা করতে এই কৃষ্ণনগরে আসছেন? তাহলে আর বলছি কি, এতদিন কোনো দরকার পড়লে তিনি আমাকেই ডেকে পাঠাতেন, কিন্তু এবার তো নিজেই আসবেন বলছেন। আচ্ছা, ওনার মতলবটা কি বলো তো? সেটা এখন কি করে বলি? পত্রে লিখেছেন যে রাজ্য পরিচালনার ব্যাপারে আমার সাথে নাকি জরুরি কথা আছে। রাজ্য পরিচালনার ব্যাপার না ছাই, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে তোমার ওপর। ওর নজর তো ভালো নয়, হয়তো এটা চাই ওটা চাই বলে নতুন কোনো বায়না করে বসবেন। আরে সেই জন্যই তো গোপালকে আলাদা করে ডেকে পাঠিয়েছি। শোনো, আমি বলি কি, এবার তুমি একটু কড়া হও। বেমক্কা কিছু চেয়ে বসলে দুম করে দেব বলে ঘাড় নেড়ে দিও না। মহারাজ, আসতে পারি কি? আরে এসো 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 গোপাল, এসো। মহারাজ, আমারও কেমন যেন খটোমটো লাগছে। কিরকম? মন্ত্রী মশাই যে হালি শহরে যাননি সেটা তো পরিষ্কার হয়ে গেছে। এখন পরিষ্কার হয়ে গেল সে কোথায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? আমার অনুমান যদি খুব একটা মিথ্যে না হয়, তাহলে হালি শহরে বাবার মাথায় জল ঢালার পরিবর্তে মন্ত্রী মশাই মুর্শিদাবাদ গিয়েছিল নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বালিয়ে দিতে। বলছো কি গোপাল? এ তো ভয়ানক ব্যাপার। কেন জানি না, আমার মনে হচ্ছে আপনার আমার বিরুদ্ধে নবাবকে আচ্ছা করে তাতিয়ে এসেছে। সর্বনাশ! কথাটা মন্দ বলনি। এর আগেও তো ও এমন কাজ করে হাতে নাতে ধরাও পড়েছে। না না না, নবাবকে যদি তাতিয়ে আসে তাহলে তো ওই গোয়ার গোবিন্দ মানুষটা একতরফা শুনে যা তা হতে পারে। তাহলে কি হবে? আপনারা নিশ্চিন্ত থাকুন মহারাজ, মন্ত্রী আর নবাব যদি বুনো ওল হয় তাহলে আমিও হচ্ছি বাঘা তেঁতুল। আসতে দিন নবাবকে, দেখুন বেটার ছেলে কি বলে। তা নবাব যখন আসছেন তার আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো। অবশ্যই অবশ্যই, যত্ন আত্মি কোনো ত্রুটি রাখলে চলবে না। হ্যাঁ, কবে আসছেন সেটা কি জানিয়েছেন? আগামী পরশু। আরো জানিয়েছেন কৃষ্ণনগরে থাকবেন মাত্র একদিন। তাহলে তো হাতে আর সময় নেই। তা তো নেই, কালই রাজসভায় গিয়ে সকলকে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, জানিয়ে দিন মহারাজ। আসুন আসুন নবাব বাহাদুর, সব কুশল তো? হ্যাঁ, সব কুশল। কৃষ্ণনগরের সব ভালো তো? হ্যাঁ, সবাই ভালো আছি। বেশ বেশ। তা গোপাল কোথায়? গোপাল? এই যে নবাব সাহেব, বান্দা হাজির। বহুত খুব বহুত খুব। এটা কি রকমের বহুত খুব? এ তো বহুত খারাপ। কি গোপাল, টাকে হাত বুলোচ্ছ কেন? লাগলো বুঝি?
না না না, লাগবে কেন, লাগবে কেন, একেবারেই লাগেনি। তাহলে হাত বুলোচ্ছ যে বড়? আসলে মনে হলো আমার চকচকে মাথার উপর দিয়ে যেন অনেকগুলো আরশোলা খড়খড় করে চলে গেল। আরশোলা খড়খড় করে চলে গেল মানে? আসলে নবাব বাহাদুর, আপনার হাতটা না ওই আরশোলার পায়ের মতো বড় খড়খড়ে। বদতমিজ, আমার হাত খড়খড়ে? চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আমাদের রাজবৈদ্যর কাছে খুব ভালো জাতের মলম আছে নবাব বাহাদুর, ওই মলম লাগালেই না আপনার হাত মোলায়েম হয়ে যাবে। দাঁড়াও, খানিক বাদে যখন তোমার পিঠে 100 চাবুকের ঘা পড়বে তখন মলম তোমাকে লাগাতেই হবে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে কথা না বলে চলুন চলুন, ভেতরে চলুন। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল, এভাবে নবাবকে চটিয়ে দিয়ে। ওমা, চটে গেছেন নাকি? কেন, আমি তো খারাপ কিছু বলিনি। তুমি দেখে নিও, সকলের সামনে খড়খড়ে হাত বলার জন্যে সুযোগ বুঝে উনি তোমার ওপর ঠিক শোধ তুলবেন। আর তাই দেখে আপনি খুব আনন্দ পাবেন, তাই তো? বলছি, খাবার দাবার সব ঠিকঠাক হয়েছে তো? বহুত খুব, বহুত খুব, খুব বড়িয়া রান্না বান্না। সব কিছু কিন্তু আমি একলা হাতে সামলেছি নবাব বাহাদুর। আর গোপাল, গোপাল কি করেছে? গোপাল শুধু ফোড়ন কেটেছে। ওই কাজটাই তো ভালো পারে। না মানে, গোপাল তো ভাঁড়, এই কথা বলাই তোর কাজ। তো এবার থেকে আমি ওকে গোপাল ভাঁড় না বলে বলবো গোপাল ফোড়ন। তা গোপাল ফোড়ন, আজকের রাতটা তো আমি এখানে আছি। সে তো জানি জাহাপনা। আজ রাতে খাওয়া দাওয়ার পর তুমি আমার ঘরে আসবে, কেমন? কেন মালিক? রাজবৈদ্যর কাছ থেকে মলম এনে আমার হাত পা ভালো করে মালিশ করে দেবে, কি পারবে তো? মালিশ? ইয়ে মানে? না 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 না, কোনো ইয়ে মানে আমি শুনতে চাই না, সোজাসুজি উত্তর দাও, পারবে কি না? কেন পারবে না খোদাবন? ও গোপাল, গোপাল ভাঁড় রাজা বাদশাদের মন জোগাতে, হাত পা টেপা, জুতো পরিষ্কার ও সব করতে পারে, তাই না মহারাজ? কি কৃষ্ণচন্দ্র, মন্ত্রী কি বলছে? গোপাল তোমাকে কি এভাবেই সেবা করে? কিন্তু আচ্ছা, মুশকিলে পড়লাম। নবাবের কথার প্রতিবাদ করলে যদি খেপে গিয়ে খারাপ কিছু করে বসে। কি হলো কৃষ্ণচন্দ্র, চুপ করে আছো কেন? মানে নবাব বাহাদুর, বুঝতে পেরেছি। মন্ত্রীর ভাঙচিতে শুধু আমাকে হেনস্থা করার জন্যই হয়তো নবাবের এখানে আসা। ঠিক আছে, যা আছে কপালে। হ্যাঁ জাহাপনা, মহারাজ মুখ ফুটে বলতে পারছেন না, আমি কিন্তু খোলাখুলি বলছি। মহারাজকে আমি এভাবেই সেবা করি। তবে কি তবে? ওই প্রত্যেকবার সেবা পাবার পর মহারাজ আমায় কমপক্ষে 50টা করে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেন। এসব আবার কখন হয়? ঠিক আছে কৃষ্ণচন্দ্র, 50 স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমাকে 100 আকবরী মোহর ইনাম দেবো। আসলে তোমাকে যে কি দেবো সেটা শুধু আমিই জানি। আহা, কি সৌভাগ্য আমার! 100 আকবরী মোহর! এরকম তো হবার কথা ছিল না। চাবুকের বদলে গোপাল বেটা 100 আকবরী মোহর পেয়ে যাবে? না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ওই মোহর থেকে কিছুটা মোহর আমাকে হাতাতেই হবে। নবাবকে শুধু আমাকেই জব্দ করতে এখানে এসেছে? হ্যাঁ, তা নয় তো কি। না হলে ঘোড়ার গাড়ি থেকে নেমেই সকলের সামনে আমার মাথায় এমন 82 শিক্ষার চাঁটি কষাতো না। এখন আবার হাত পা মালিশ করে দিতে বলছে। ঠিক আছে, আমার নামও গোপাল, অত সহজে হারার পাত্র আমি নই। কি ব্যাপার গোপাল, তুমি নাকি 100 আকবরী মোহরের লোভে নবাবের হাত পা টিপতে রাজি হয়ে গেছো? তা একথা আপনাকে কে বললো? কেন, মন্ত্রী বলল। মন্ত্রী তো জনে জনে সকলকে কথা বলে বেড়াচ্ছে। না না গোপাল, এই কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করনি। মান ইজ্জত বলে কিছুই তো আর রাখলে না দেখছি। এই মেলা জ্ঞান দেবেন না তো। রাজি না হয়ে কি করতাম?
রাজি না হলে তো খেপে গিয়ে ওই নবাব মহারাজকেই শাস্তি দিয়ে বসতো। বলা তো যায় না, হয়তো মহারাজের হাত থেকে ওই রাজ্যটাই কেড়ে নিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো ঠিক বলেছো। মহারাজের হাত থেকে রাজ্যটা চলে গেলে আপনাদের কি হতো সেটা একবার ভেবে দেখেছেন? তাই যা করেছি এই রাজ্যের কথা ভেবে, আপনাদের কথা ভেবেই করেছি, বুঝলেন? যত সব না, মন্ত্রী মশাই লোকটা দেখছি খুব একটা সুবিধের নয়। শুধু গোপালের নামে ওই নিন্দে রটিয়ে বেড়ানো। হ্যাঁ, এগা শেষে তুমি যদি সত্যি সত্যি নবাবের হাত পা টিপে আসো, তাহলে কিন্তু আমার খুব বেইজ্জত হবে। লজ্জায় আশপাশের মেয়ে বউদের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না গো। আরে দেখো না, শেষ অব্দি কে কাকে মলম লাগায়। দাও দাও, এখন ওই ঝাল লঙ্কা বাটা আর বিছুটি গুঁড়োর কৌটো দুটো দাও দেখি। নেহায় নবাবের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। উমা, কি বলছো কি? ওগুলো মলম নয়। না তো, খামোখা মলম হতে যাবে কেন? তাহলে তুমি যে বললে মলম, রাজবৈদ্যর কাছ থেকে এনেছো। হ্যাঁ? ওহো, বলেছিলাম বুঝি। কি জানি বাবা, মাঝে মধ্যে তুমি যে কি করে বসো, ভয় না আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসে। খুব ঠান্ডা হয়ে আসলে গরম সেক দিয়ে নিও। হ্যাঁ, আমি চললাম। এত রাতে রাজপ্রাসাদের ভেতরে তুমি যেতে পারবে না গোপাল? কেন যেতে পারবো না কেন? আপনার কথায় নাকি? অবশ্যই, কেননা নবাব বাহাদুরের নিরাপত্তার দায়িত্ব মহারাজ আমাকেই দিয়েছেন, আর সেই নিরাপত্তার কারণেই এত রাতে আমি তোমায় রাজপ্রাসাদে ঢুকতে দিতে পারি না। কিন্তু আপনি তো জানেন রাতে তার হাতে পায়ে আমাকেই মলম ঘষে দিতে হবে। জানি তো, আর মলম ঘষে হাজার আকবরী মোহর পাবে সেটাও তো নিজের কানে শুনেছি। না না গোপাল, আমি তোমায় ভেতরে যেতে দিতে পারি না। ও আচ্ছা, কি করলে পারেন? যদি তোমার পুরস্কারের অর্ধেক আমাকে দেবে বলে প্রতিজ্ঞা করো, তাহলে না হয় ভেতরে যেতে দিতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, তাই হবে। কথার খেলাপ হবে না তো? গোপাল চালাকি করতে পারে, কিন্তু কথার খেলাপ সে কখনো করে না। ভেতরে যেতে পারবে না। কেন উজির সাহেব? আমায় ফাঁকি দিয়ে পুরস্কার নেবে, এটা তো হতে পারে না। ও, কিন্তু আমি তো নবাব বাহাদুরের আদেশেই তার হাতে পায়ে মলম ঘষে দিতে এলাম। মলম ঘষে দিলে ইনাম পাবে। হ্যাঁ, ওই 100 মতো আকবরী মোহর। ঠিক আছে, ওর থেকে যদি অর্ধেক আমাকে দিতে রাজি থাকো, তাহলে ভেতরে যেতে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। নবাব বাহাদুর। ও গোপাল ফোড়ন, এসে গেছো? বহুত খুব, বহুত খুব। নাও, প্রথমে পায়ে মলম ঘষে দাও। প্রথমে বিছুটি গুঁড়ো। এই পায়ে ওটা কি গুঁড়ো গুঁড়ো ছড়াচ্ছ? আগে এটা কবিরাজি গুঁড়ো, পায়ের জোর বাড়ায়। এ কি চুল করছে কেন? আসলে আপনার অভ্যেস নেই তো, তা ভালো করে একটু চুলকে নিন, তারপর মলম লাগিয়ে দিলে একেবারে ঠান্ডা হয়ে ওরে যাবে। বাবা, এই কি জোর চুল করছে বাবা! উফ, ওরে বাবা রে! বাহ বাবা, বেশ ভালো রকম ছড়েছে দেখছি। উফ, এবার চুলকুনিটা একটু কমেছে মনে হচ্ছে। ওরে বাবা, বাহ ওরে বাবা, বেশ বেশ। এবার তাহলে আপনি একটু স্থির হয়ে বসুন। এই মলমটা লাগিয়ে দিলে একেবারে সব ঠান্ডা হয়ে যাবে। ইয়া আল্লাহ, এ তো জ্বলছে কেন? কি লাগালি রে পায়? লাগালাম মলম। ইয়া আল্লাহ, মেরে ফেললো। মলম দিল লাগি হচ্ছে। ওরে বাবা রে, মলমে এত জ্বালা করে। আর বাঁচাও! ওরে বাবা রে, বাঁচাও! বাঁচাও! কি হয়েছে জাহাপনা? কি হয়েছে? কি হয়েছে জাহাপনা? এই উল্লুকটা আমাকে মারার তাল করেছে। ওরে বাবা রে, ওরে
বাবারে জ্বলে যাচ্ছে। কোথায় কোথায় আগুন? কি জ্বলছে? পেল্লিক আগুন নয়, আমার পা জ্বলছে। গোপাল কিছু একটা লাগিয়ে আমার পায়ে জ্বালা ধরে দিয়েছে। ইয়া আল্লাহ, কি জ্বলুনি রে! এই কে আছিস? জল নিয়ে আয়। আরে নবাবের পায়ে ঢাল। আহ, আহ, বাঁচলাম। বাহ, হ্যাঁ, তাহলে তাহলে আপনার পায়ের জ্বলুনিটা কমে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, পায়েরটা কমেছে, কিন্তু কিন্তু মনেরটা কমেনি। এই কে আছিস? একে 100 ঘা চাবুক লাগা। চাবুক? কাকে? গোপালকে। যতক্ষণ না এই 100 চাবুকের ঘায়ে বিয়াদবের পিঠ জ্বলে যাবে, ততক্ষণ আমার মনের জ্বলুনি কমবে না। কৃষ্ণচন্দ্র, এক্ষুনি গোপালের পিঠে চাবুক লাগাও। আগে জাহাপনা, ওই মলম দিয়ে মালিশ করার জন্য শেষ পর্যন্ত এই কি আমার ইনাম জাহাপনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার ইনাম। বেশ, তাহলে মন্ত্রী মশাই পিঠ পাতুন, আর এই যে উজির সাহেব, আপনিও পিঠ পাতুন। কেন ওরা পিঠ পাতবে কেন? কেন পাতবে? ওরা আমাকে এই ঘরে ঢোকার অনুমতি দেবার জন্য আমার কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যে আমি যা পাবো তার অর্ধেক ভাগ দিতে হবে মন্ত্রীকে, আর বাকি অর্ধেক উজির সাহেব। হ্যাঁ, তোমার বদলে এরা চাবুক খাবে? না হলে যে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে হুজুর, আর আপনারও কথার দাম থাকবে না। এটা যদি গোটা রাজ্য জেনে যায়। এই আর চাবুক ওই বেকুবতে। জাহাপানা, আমি আপনার এতদিনের সেবক, আপনার নুন খেয়েছি। এবার গোপালের ভাগের চাবুক খাও। মার বেটাকে, জোরে জোরে মার। হুজুর, হুজুর একেবারে মরে যাবো হুজুর। এই তো আমার হাড্ডি সার চেহারা। 50 গা চাবুক খেলে আমি যে মাটির সাথে মিশে যাব হুজুর। বেটা মাথা মোটা লোভী একটা, তোর কথা মতো গোপালকে জব্দ করতে এই কৃষ্ণনগরে এসে তোরই বুদ্ধির দোষে আমি আবার গোপালের কাছে বেকুব বনে গেলাম। ইয়া আল্লাহ! ওরে বাবা রে! ওরে! তাহলে কি বুঝলেন মহারাজ? বুলোলের ওষুধ। বাঘা তেঁতুল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়।